গত নভেম্বরে যুক্তরাজ্য সফরে ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। যুক্তরাজ্যের লন্ডন সফরকালে জামাত আমিরের সাক্ষাৎকার নিয়েছিলেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শায়ের। বাংলা আউটলুকে প্রকাশিত সেই সাক্ষাৎকারে জুলকারনাইন শায়ের শফিকুর রহমানকে প্রশ্ন করেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলামীর যে ভূমিকা ছিল, এই ভূমিকা বিভিন্নভাবে আমরা সামনে এনেছি। এখন একটা নতুন প্রজন্ম বাংলাদেশে আছে। এই প্রজন্মের সামনে আপনারা জামাতের অবস্থান কিভাবে ব্যাখ্যা করতে চান এবং জামাতে ইসলামী স্বাধীনতার যুদ্ধে কোনো প্রকার গণহত্যার সঙ্গে জড়িত ছিল কিনা, অথবা এরকম কোনো কিছু তারা সমর্থন করছে কিনা, এ বিষয়ে আপনার মতামত কি? জবাবে শফিকুর রহমান বলেন, এ বিষয়ে আমার মতামত শেখ মুজিবুর রহমানের মতোই। ওনার যে পজিশন ছিল জামাতের সেম পজিশন ছিল। ওনার পজিশন ছিল উনি অ্যারেস্ট হয়ে যাওয়ার আগ পর্যন্ত নিজে ডিক্লেয়ার করেন নাই বাংলাদেশের স্বাধীনতা, কারণ এটা ওনার রাইটস ছিল। উনি পুরো পাকিস্তান শাসন করবেন। ওনার দল উইন করেছে, উনি পুরো পাকিস্তান শাসন করবেন। উনি লড়াই করেছেন তার রাইট তার হাতে তুলে দেওয়ার জন্য। জামাতে ইসলামীর সেই দাবি জানিয়েছে সবার আগে যে নির্বাচিত দলের হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক। তারপর তিনি অ্যারেস্ট হয়ে গেলেন। তিনি স্বাধীনতার ঘোষণা সরাসরি দিয়ে যেতে পারেননি। এটা কিভাবে হয়েছে এটা নিয়ে কথা আছে, আমি সেই চ্যাপ্টারে যাচ্ছি। আর্মি যখন ক্র্যাকডাউন করল এই দেশে ২৫ তারিখেই তো উনি অ্যারেস্ট হলেন। আমরা দেশের ভেতরে বন্দী হয়ে গেলাম, পড়ে গেলাম। সে সময় সামরিক শাসন চলছে, আমাদের পক্ষে ভারতে যাওয়া সম্ভব ছিল না। বলবেন কেন ছিল না? ভাসানী সাহেবের নামের আগে শুধু মাওলানা ছিল। ৪ দিনের বেশি উনি কলকাতায় থাকতে পারেননি। যান নিয়ে উনি পালিয়েছেন, আবার পূর্ব পাকিস্তানে চলে আসছেন, কারণ তার নামের আগে মাওলানা আছে। উনি তো জামাত ইসলামী করতেন না, এমনকি কোনো ইসলামী দলও করতেন না। র্যাদার একটা বাম ওরিয়েন্ট দল করতেন, ন্যাপ করতেন উনি। সেই ন্যাপের লিডার হয়ে তাকে শুধু মাওলানা হওয়ার কারণে ভারত অ্যাকসেপ্ট করেনি। তাহলে জামাতে ইসলামীকে অ্যাকসেপ্ট করত, ইসলামী দলকে করত। শুধু জামাতে ইসলামী না তো, কোনো ইসলামী দল তো যায়নি। সকল ইসলামী দল তখন কি করবে? তাহলে পূর্ব পাকিস্তান পাকিস্তানের অংশ তখনও, তারা এক পাকিস্তান। ইউনাইটেড পাকিস্তানের পক্ষে তাদের মত ব্যক্ত করেছেন। এখন ধরেন মত ব্যক্ত করা অপরাধ না, কিন্তু কোনো অপরাধ করছে কিনা, কাউকে খুন করেছে কিনা, সম্পদ লুণ্ঠন হয়েছে, আগুন জ্বালিয়েছে কিনা, মা বোনের ইজ্জত নষ্ট করেছে কিনা, আমরা মনে করি এটা করে নাই। বলতে পারেন আপনি মনে করেন কেন? মনে করি কারণ শেখ মুজিব সাহেব জীবিত থাকা অবস্থায় ২৪,০০০ মামলা দায়ের হয়েছে। সেগুলো বাছাই করে মাত্র ১৯৫ জনকে যুদ্ধাপরাধী করা হয়েছে। ওই ২৪,০০০-এও জামাতের নেতা নাই, ১৯৫ জনেও জামাতের নেতার নাম নাই। ৪২ বছর এ নিয়ে কোনো কথা হয় নাই। ২০০১ থেকে ২০০৬ সালে জামায়াতে ইসলামী একটা সরকারের পার্ট হয়ে ২টি মন্ত্রণালয় অত্যন্ত সফলভাবে সততার সাথে দক্ষতার সাথে চালাইল। যখন একটা পরিবর্তন এসে গেল, চমকে গেল এটা দেখে। সে সময় তারা নড়ে চড়ে উঠলেন, জামাত ইসলামকে তাদের এখন বিচার করতে হবে। এই শুরু হলো ২০০৮ সালে তাদের নির্বাচনের ইশতেহারে বললেন, তারা যদি ক্ষমতায় যান তাহলে যুদ্ধাপরাধীদের বিচার করবেন। করেন, অসুবিধা নাই। যুদ্ধাপরাধী কারা সেটা তো শেখ মুজিবুর রহমান ফাইনালাইজ করে গেছেন। পারলে তাদের বিচার করেন দেখি। পাকিস্তানে কেউ জীবিত থাকলে তাদের বিচার করেন। যদি আপনি তাকে মরার পর বিচার করতে চান করেন। এখন যদি আপনি বাংলাদেশের কাউকে নতুন করে যুদ্ধাপরাধী বানান তাহলে হাজার প্রশ্ন উঠবে। তখন কেন এটা লিস্টেড হয়নি? থানাগুলোতে কেন তাদের বিরুদ্ধে মামলা ছিল না? তখন কি জামাত আদৌ কোনো ফ্যাক্টর ছিল যে জামাতের ভয়ে কেউ কোনো মামলা করে নাই? তখন তো জামাত এই পজিশনে ছিল না। এমনি জামাতে ইসলামের লোকদের নাগরিকত্ব হরণ করা হলো, কিন্তু সেই নাগরিকত্ব যাদের হরণ করা হলো তাদের বিরুদ্ধেও তো কোনো মামলা দেওয়া হলো না। যে ৪৬ জনের নাগরিকত্ব হরণ করা হলো তাদের মধ্যে তো জামাতের ২ জন ছিল, তাদের নামেও তো মামলা দেওয়া হলো না। ৪২ বছর পর এই মামলার গ্রাউন্ড কিভাবে তৈরি হলো, কোথায় থেকে আসলো? এরপরও আমি বলবো, একজন সিনসিয়ার নাগরিক হিসেবে আমি বলবো, যদি সন্দেহাতীতভাবে ওই সময় কারো কোনো অপরাধ প্রমাণিত হয় তিনি তার শাস্তি পাক। যদি জামাত সে সময় কোনো ভুল করে এটাও যদি সন্দেহাতীতভাবে প্রমাণ হয়, ইতিহাস বিকৃতি ছাড়া আমি আমার জায়গা থেকে মাফ চাইব। আমার কোনো সমস্যা নাই, কিন্তু সত্য হচ্ছে এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হতে হবে।
এর পরের চ্যাপ্টার ১৯৯২ সাল থেকে তো মানুষ আমাদের দেখতেছে। আমরা তো অন্য কোনো দেশ থেকে আসি নাই। প্রসঙ্গক্রমে আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমাদের সাথে তো হাজার হাজার মুক্তিযোদ্ধা আছেন এই সংগঠনে। যারা সরাসরি ফাইট করেছেন তারা তো আছেন। তারা কিভাবে এখানে আসলো? সব দেখে আসলো। নিশ্চয়ই জামাতের মধ্যে ভালো কিছু একটা দেখেছে, সে কারণে এখানে এসেছে। যে সংগঠনকে অনবরত গালি দেওয়া হচ্ছে, চাপ দেওয়া হচ্ছে, বিপদে রাখা হচ্ছে, খুন গুম করা হচ্ছে, আগেও তো আমাদের উপর এমন হয়েছে। তো এই সংগঠনে আছে কেন? নিশ্চয়ই এই সকল চ্যালেঞ্জের পরও ভালো কিছু পেয়েছে বলে লোকেরা এখানে আসে। এই সব কিছু একদিকে রাখেন, একটা সিঙ্গেল উদাহরণ কেউ কি দিতে পারবে যে স্বাধীন বাংলাদেশে আমরা বাংলাদেশের স্বাধীনতাকে ইগনোর করে, অপমান করে কথা আমাদের নেতৃত্বের পক্ষে থেকে বলেছে? কথা তো রেকর্ড হবে তারা কি বলেছে, কিন্তু এখন সমর্থক কি চিৎকার দিল সেটা বড় কথা না। বড় কথা হলো দলের নেতৃস্থানীয় ব্যক্তিরা যদি কোনো কিছু বলেন, ভালো হোক মন্দ হোক, এটা রেকর্ড থাকতে হবে। এটার সামান্য কেউ রেকর্ড দেখাতে পারবে? আমরা তো আমাদের প্রিয় বাংলাদেশকে ওন করেছি, বুকে ধারণ করেছি সম্মান শ্রদ্ধার সাথে, এবং এই দেশের স্বাধীনতার জন্য যদি আল্লাহর মেহেরবানিতে জীবন দেওয়ার সুযোগ হয় আমাদের, তাহলে দেব স্বাধীনতা রক্ষার জন্য। আমরা তো সেটা ওন করি। যদি কেউ মনে করে আমাদের দ্বারা কোনো কষ্ট পেয়েছে, আমরা দেখব এটা কিভাবে ডিফিউজ করা যায়।